আচ্ছা, সিজিএস সিস্টেমের ক্ষেত্রে তুমি যখন ইকুয়েশনটা লিখবে, সিজিএস সিস্টেমের ক্ষেত্রে কিন্তু ইকুয়েশনটা অন্যরকম আসবে। সিজিএস সিস্টেমের ক্ষেত্রে শুধুমাত্র এই ধ্রুবক পদটা কিন্তু অন্যরকম হবে, অর্থাৎ তার মানটা এক হয়। যেমন এফ ইকুয়াল টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এখানে ধ্রুবক হিসাবে কিন্তু যদি আমি কোনো ধ্রুবক নিই এখানে কে, কে ইকুয়াল টু ওয়ান হবে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এটা হচ্ছে সিজিএস। এই সিস্টেমের ক্ষেত্রে এই জিনিসটা হয়। এবারে আমরা একটুখানি আলোচনা করব যে এখানে যে এপসাইলন জিনিসটা রয়েছে এসআই সিস্টেমে, এই এপসাইলন মানে কি? এপসাইলন হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। এখানে সরি, এটা হচ্ছে তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটি, এটাকে বলছি তড়িৎ ভেদ্যতা। ওয়ান মিনিট। এটা হচ্ছে তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটি। তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটি। এবার তার মানে আমরা যে জিনিসগুলো পেলাম সেটা হচ্ছে, প্রথম কথা যে কিউ ওয়ান একটা চার্জ রয়েছে, কিউ টু একটা চার্জ রয়েছে, তাদের মধ্যে ডিস্টেন্স রয়েছে ডি। তবে একটি চার্জ অপর চার্জের উপরে যে বল প্রদান করবে সেটা যদি এফ হয়, তবে এফ কিসের কিসের উপর নির্ভর করবে? প্রথমেই নির্ভর করবে যে কিউ ওয়ান এবং কিউ টুর গুণফলের উপরে এবং তাদের যে দূরত্ব তার বর্গের সঙ্গে এটা ব্যস্তানুপাত সম্পর্কে থাকবে। এইবারে এই দুটো জিনিস থেকে আমরা কিন্তু লিখতে পেরেছিলাম এটা যে এফ প্রপোর্শনাল টু কিউ ওয়ান ইন্টু কিউ টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার। সুতরাং এই প্রপোর্শনাল চিহ্ন তুলে, এই প্রপোর্শনাল যে চিহ্নটা রয়েছে এটা তুলে সমান সমান চিহ্ন দেওয়ার জন্য একটা ধ্রুবক পদ দিয়ে গুণ করতে হয়। তোমরা ভেদের অঙ্কে করেছো। এবং সেইখানে এসআই সিস্টেমের ক্ষেত্রে যদি তুমি ইকুয়েশনটা বের করো সেক্ষেত্রে এখানটা আসবে 4/ε0। আর যদি সিজিএস সিস্টেমের ক্ষেত্রে তুমি ধরো তাহলে এখানে ধ্রুবক পদের মান আসে কে ইকুয়াল টু 1। এখানে কে ইকুয়াল টু 1 আসবে। এটা কেবলমাত্র সিজিএস সিস্টেমের ক্ষেত্রে। এসআই সিস্টেমের ক্ষেত্রে কিন্তু 4/ε0। এবার আমরা একটু একক নিয়ে আলোচনা করব যে এর একক কি। মানে আমরা যদি সিজিএস সিস্টেমে প্রথমে আলোচনা করি যে এককটা কি আসছে, তো সিজিএস সিস্টেমে আমরা একটা জিনিস দেখে নিই। প্রথমে ইকুয়েশনটা ছিল তোমার, ইকুয়েশনটা আমরা পাচ্ছি এফ সমান সমান কিউ ওয়ান কিউ টু 4/ε0 ইন্টু ডি স্কোয়ার। এফ হচ্ছে ফোর্স। এফ যদি ফোর্স হয় তাহলে এসআই সিস্টেমে এর একক হবে নিউটন। নিউটন। আচ্ছা, এই দুটো অর্থাৎ চার্জের একক হবে কুলম্ব এবং চার্জের একক হবে কুলম্ব। চার্জের একক হবে কুলম্ব এখানে। তো Q1 Q2 4/ε0। আচ্ছা, এইখানে ডি এর একক হচ্ছে মিটার। যদি তুমি এসআই সিস্টেমে ধরো তাহলে মিটার হবে। তাহলে আমরা এই যে ধ্রুবক পদ, এই ধ্রুবক পদটার কিন্তু আমরা একটা একক বের করতে পারি। কিরকম ভাবে বের করবো আমরা? না, আমি যদি এই ইকুয়েশন থেকে এটা লিখি যে 4/ε0 ইকুয়াল টু Q1 into Q2 divided by F into D square। এর এককগুলো যদি আমরা লিখে ফেলি তাহলে কিন্তু দেখো যে এই দুটোর ক্ষেত্রে হবে কুলম্ব। কুলম্বের জন্য সি,
সি স্কোয়ার, উপরে এককটা, নিচে হচ্ছে নিউটন, আর এখানটায় মিটার স্কোয়ার। সেই জন্যে আমরা এই জিনিসটার একক বা এইটাকে আমরা লিখতে পারি সি স্কোয়ার নিউটন টু দি পাওয়ার -1 ইন্টু মিটার টু দি পাওয়ার -1। এটা পেলাম এই জিনিসটার একটা একক, এই মাত্রা, সরি না, এটা এককই পেলাম। সি স্কোয়ার এন টু দি পাওয়ার -1 এম, সরি এম 2 হবে, এম টু দি পাওয়ার -2, এম মানে হচ্ছে এখানে মিটার। তো এখান থেকে আমরা এপসাইলনের এককটা বের করতে পারি সরাসরি। তার কারণ হচ্ছে, দেখো তোমরা এই যে 4 পাই রয়েছে, এই 4 পাই তো একটা সংখ্যা, পাই এবং 4 এই দুটোই সংখ্যা, এর কোনো একক নেই, একক থাকবে হচ্ছে অনলি এপসাইলন। সুতরাং এপসাইলন এর একক এসআই পদ্ধতিতে সি স্কোয়ার তাহলে এই হচ্ছে তোমার এসআই সিস্টেমের এটার একক। এবারে আরেকটা জিনিস তোমাদের আমি বলছি এখানে, যে একটা ধ্রুবকের মান তোমরা এখানটায় মনে রাখবে একেবারে, সেটা 1/4 পাই এপসাইলন 0, এটা তোমরা মনে রাখবে। 1/4 পাই এপসাইলন 0, এইটা সমান সমান 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এর এককটা আসবে নিউটন মিটার স্কোয়ার সি টু দি পাওয়ার -2, এটার এককটা। এই এককটা কিভাবে আসলো সেটাও কিন্তু আমরা এইখান থেকেই বের করতে পারি। দেখে নাও একবার, আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ওই এককটা আসছে। দেখো এফ সমান সমান 1/4 পাই এপসাইলন 0 ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এই হচ্ছে ইকুয়েশনটা রয়েছে। এবারে আমি যদি এইটার এককটা পেতে চাই তখন কি করব না, 1/4 পাই এপসাইলন 0 রেখে এফ কোনাকুনি গুণ করে ডি স্কোয়ার হবে, আর এখানটায় তুমি পাবে নিচে Q1 Q2। এফ এর একক হচ্ছে নিউটন এসআই সিস্টেমে, ডি এর একক যেহেতু মিটার তাই মিটার স্কোয়ার, এবং এখানটায় দুটো কুলম, সুতরাং কুলম স্কোয়ার। সুতরাং আমরা যেটা পাচ্ছি, এটা সমান সমান চিহ্ন দেওয়াটা ভুল, এইখানটায় লিখতে হবে যে একক, তাহলে এই জিনিসটা দাঁড়াচ্ছে। বা আমি আরেকটু সিম্পলিফাইড লিখতে পারি এম ইন্টু এম স্কোয়ার সি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে 1/4 পাই এপসাইলন তার একক। আচ্ছা, এবারে তোমাদের সঙ্গে আমি তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, দেখি তোমাদের একটা ধারণা আছে কিনা, সেটা আমি জানতে চাইবো তোমাদের কাছে। যে তোমরা বলো তো যে স্থির তড়িৎ এবং চলতড়িৎ এই দুটোর মধ্যে পার্থক্যটা কি, এটা কেউ আমাকে বলতে পারবে? সৌম্যদীপ, সুদীপ্ত, তোমরা কেউ বলতে পারবে এটা, যে স্থির তড়িৎ এবং চলতড়িৎ, তোমরা স্থির তড়িৎ এবং চলতড়িৎ দুটোই পড়েছো, তো দুটোর মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ বলো। ঠিক, হ্যাঁ, আর চলতড়িৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, তাই তো?
ওকে, হ্যালো, আচ্ছা এবারে আধানের একক। আধানের একক তোমাদের আধানের একক হচ্ছে তোমাদের যেটা বললাম কুলম। কুলম বা সি, কুলমকে সি দিয়ে ডিনোট করা হয়, সি। এছাড়াও রয়েছে ছোট একক রয়েছে মাইক্রো কুলম এবং মিলি কুলম, এই দুটো রয়েছে। মাইক্রো কুলম হচ্ছে 1 এমসি বা মাইক্রো কুলম সমান সমান 10⁻³ কুলম। আর এটা হচ্ছে মিলি কুলম, এম সি মানে মিলি কুলম, আর এটা হচ্ছে মাইক্রো কুলম ইকুয়াল টু 10⁻⁶ কুলম, 10⁻⁶ কুলম। এটা তোমরা খেয়াল রাখবে। এটা হচ্ছে তোমার কুলম্বের চাইতে ছোট একক, মাইক্রো কুলম এবং মিলি কুলম। এইগুলো হচ্ছে তোমার এসআই পদ্ধতিতে। সিজিএস পদ্ধতিতে এটা হচ্ছে এসআই পদ্ধতি এককটা, এটা হচ্ছে এসআই পদ্ধতি। যখন আমি সিজিএস পদ্ধতিতে একক বের করব তখন কিন্তু স্ট্যাট কুলম বা ইএসইউ বা স্ট্যাট কুলম। তো স্ট্যাট কুলম্বের সঙ্গে কুলম্বের সম্পর্ক এটা তোমরা খেয়াল রাখবে, মুখস্থ রাখবে, এই জিনিসটা অবশ্যই মুখস্থ রাখবে যে 1 কুলম সমান সমান 3 × 10⁹ স্ট্যাট কুলম। But 1 coulomb equal to 3 × 10⁹ স্ট্যাট কুলম, এটা খেয়াল রাখবে। আরেকটা সিজিএস পদ্ধতিতে আরেকটা একক রয়েছে, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট বা ইএমইউ, বা একে 1 কুলম্ব বলা হয়। কি বলা হয়? 1 কুলম্ব। এটা হচ্ছে সিজিএস সিস্টেমের মধ্যে পড়ছে। সরি, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট বা তড়িৎচুম্বকীয় একক, বা এটাকে 1 কুলম্ব বলে বা সংক্ষেপে এবি বড় হাতের সি এটা বলা হয়। এবি মিনস অ্যাব, সি ফর কুলম। এখানে 1 কুলম সমান সমান 1 কুলম সমান সমান 3 × 10⁻10 স্ট্যাট কুলম। 1 কুলম সমান সমান 3 × 10⁻10 স্ট্যাট কুলম। এটা তোমরা খেয়াল রাখবে। তাহলে আমরা যে তিনটে একক সম্পর্কে পেলাম সেটা হচ্ছে এসআই পদ্ধতিতে কুলম,
এসআই পদ্ধতিতে কুলম্বের সঙ্গে 1 কুলম্ব সমান সমান আমরা বলতে পারি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 স্টেট কুলম্ব। আবার আরেকটা সম্পর্ক পাচ্ছি না, 1 অ্যাব কুলম্ব সমান সমান আমরা পাচ্ছি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 স্টেট কুলম্ব। এই দুটো মনে রাখবে। এখন যদি এখান থেকে আমাদের বের করতে দেয় যে 1 কুলম্বের সঙ্গে 1 এক কুলম্বের কি সম্পর্ক, সেটাও কিন্তু আমরা সহজে বের করতে পারি। কিরকম ভাবে বের করব না, আমরা যদি একটা কাজ করি যে 1 কুলম্ব সমান কত স্টেট কুলম্ব সেটা যদি বের করতে চাই, তাহলে আমি একটা কাজ করি, এখানে এই ইকুয়েশন থেকে, এই দ্বিতীয় যে এটা রয়েছে সেখান থেকে আমি বলতে পারি যে 1 স্টেট কুলম্ব সমান সমান 1/3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 অ্যাব কুলম্ব বলতে পারি। এবং এখান থেকে আরেকটা কাজ করতে পারি যে 1 কুলম্ব সমান সমান আমরা জানি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 স্টেট কুলম্ব। তাহলে স্টেট কুলম্ব 1 স্টেট কুলম্ব ইকুয়াল টু এত এবিসি বা অ্যাব কুলম্ব, তার মানে এত স্টেট কুলম্ব সমান সমান এটা দিয়ে এটাকে গুণ করতে হবে। তার মানে তুমি যেটা পাবে এটা হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 1 স্টেট কুলম্ব সমান সমান এইটা, তার মানে এই জিনিসটা গুণ করে দিতে হবে 1/3 ইন্টু 10 টু দি পাওয়ার 10। আচ্ছা, তার মানে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 এইটা আমরা পাচ্ছি পুরোটা অ্যাব কুলম্বে পাচ্ছি, অ্যাব কুলম্ব। এইটাকে যদি আরেকটুখানি সিম্পলিফাই করি আমি, তাহলে দেখো তোমরা এখানে 3 কেটে যাচ্ছে, এখানটায় 3 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এখানটায় 10 টু দি পাওয়ার 9 আছে, 10 টু দি পাওয়ার 10 আছে, দেন তুমি পাবে 1/10 টু দি পাওয়ার 1/10 অনলি অ্যাব কুলম্ব। সুতরাং আমরা পেলাম যেটা, সেটা হচ্ছে 1 কুলম্ব ইকুয়াল টু 1/10 অ্যাব কুলম্ব। এই একটা সম্পর্ক পেলাম। এবং এর আগে দুটো রিলেশন আমরা পেয়েছি, তার মধ্যে রয়েছে এই জিনিসটা রয়েছে 1 কুলম্ব সমান সমান 10 টু দি পাওয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 স্ট্যাট কুলম্ব। এবং এখানে এইটাই এসআই সিস্টেমে রয়েছে কুলম্বটা, সেখান থেকে স্ট্যাট কুলম্ব, অর্থাৎ আমি এখানে সিজিএস ইউনিটে নিয়ে যাচ্ছি। আবার সিজিএস ইউনিটের মধ্যে কিন্তু সিজিএস সিস্টেমের মধ্যে আরেকটা একক রয়েছে যাকে আমরা বলছি অ্যাব কুলম্ব বা ইএমইউ বলে, বা ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট বলা হয়। তো সেই অ্যাব কুলম্ব সমান সমান আমরা আরেকটা রিলেশন পেয়েছিলাম 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 স্ট্যাট কুলম্ব। সেখান থেকে আমরা বের করেছি যে 1 কুলম্ব ইকুয়াল টু কত অ্যাব কুলম্ব। এই যে এখানে 1 স্ট্যাট কুলম্ব সমান সমান আমরা এই ইকুয়েশন থেকে পাচ্ছি, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশন থেকে পেয়েছি যে 1 স্ট্যাট কুলম্ব ইকুয়াল টু 1/3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 অ্যাব কুলম্ব। আবার এইখান থেকে পেয়েছি যে 1 কুলম্ব ইকুয়াল টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 স্ট্যাট কুলম্ব। তাহলে স্ট্যাট কুলম্বের থেকে আমরা স্ট্যাট কুলম্বের জায়গাতে আমরা 1 স্ট্যাট কুলম্ব ইকুয়াল টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 1/3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 অ্যাব কুলম্ব, সেই মানটা বসিয়ে এখানে সিম্পলিফাই করে যেটা পেয়েছি 1/10 অ্যাব কুলম্ব, 1 কুলম্ব ইকুয়াল টু 1/10 অ্যাব কুলম্ব। তো এই রিলেশনগুলো তোমরা একটু খেয়াল করে মনে রাখবে, তোমাদের বইতে রয়েছে নিশ্চয়ই ইকুয়েশনগুলো, এই
রিলেশনগুলো। এবারে তড়িৎ বিভব এবং বিভব পার্থক্য, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তড়িৎ বিভব বা বিভব পার্থক্য, তড়িৎ বিভব বা বিভব পার্থক্য কি তোমরা নিশ্চয়ই বিভব সম্পর্কে একটু জানো, কারণ তোমরা ক্লাস এইটে তোমরা মহাকর্ষ যে চ্যাপ্টারটা সেটা পড়েছো। তো এখানে আমি যে সংজ্ঞাটা রয়েছে সেই সংজ্ঞা থেকে সরাসরি আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তড়িৎ বিভবের বেলায় বলছে যে অসীম দূরত্ব থেকে, অসীম দূরত্ব সংজ্ঞাতে প্রথমে অসীম দূরত্বের কথা বলে রয়েছে। বলছে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক কোনো চার্জকে বা আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র, এই একটা ইম্পর্টেন্ট কথা এই জিনিসটা বোঝার জন্য। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে তড়িৎ বলের বিরুদ্ধে যে কাজ করতে হয় তাকে বলছি ওই বিন্দুর তড়িৎ বিভব। এখন এই জিনিসটা বুঝতে গেলে তোমাদের প্রথমে বুঝতে হবে তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি। তড়িৎ ক্ষেত্রটা একটা কাল্পনিক ক্ষেত্র, কাল্পনিক ঠিক বলা যায় না, কিন্তু একটা জায়গা যেখানে ধরো একটা চার্জ রয়েছে, কিউ একটা চার্জ রয়েছে। তো এই চার্জের থেকে এরকম একটা ডিস্টেন্সে আরেকটা চার্জ রয়েছে, ধরো পজিটিভ কিউ একটা চার্জ রয়েছে। এটা যদি পজিটিভ হয়, ধরো আমি ধরে নিলাম এটা পজিটিভ, তাহলে কি হবে, এটা ধরো কিউ ওয়ান রয়েছে আর এটা কিউ রয়েছে, বা আমি এটাকে ক্যাপিটাল কিউ দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, কারণ এটা সোর্স। এই একটা ক্যাপিটাল কিউ চার্জ রয়েছে, এখানে একটা স্মল কিউ চার্জ রয়েছে, এদের মধ্যে ডিস্টেন্স ডি যদি হয়, তোমরা একটু আগেই দেখেছো যেদের মধ্যে ফোর্স হবে এফ ইকুয়াল টু দিস কিউ ওয়ান ইন্টু কিউ ডিভাইডেড বাই ডি স্কোয়ার ইন্টু 4 পাই এপসাইলন জিরো। এটাকে বলছি এপসাইলন জিরো, বা অনলি এপসাইলন তোমরা লিখতে পারো। শূন্য মাধ্যম এবং বায়ু মাধ্যমের ক্ষেত্রে এপসাইলন জিরো লেখা হয়, আদারওয়াইজ যে কোনো মাধ্যমের ক্ষেত্রে তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটিকে আমরা এপসাইলন দিয়ে ডিনোট করি। তো তোমরা একটা জিনিস চিন্তা করো, যদি এই যে টার্মটা, এই যে ডি, এই টার্মটা যদি বড় হয়, ডি যদি বড় হয়, তখন এফ এর মান কি হবে, অর্থাৎ যখন ডি টেন্ডস টু অসীম বা ইনফাইনাইটের দিকে যদি যায় ডি এর মানটা, তখন কি হবে না, তখন যেটা হবে, তখন তোমরা একটা জিনিস খেয়াল করো, ডি এর মান যদি অসীম হতে থাকে, তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে এফ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু কিউ ওয়ান কিউ টু, এগুলো থাকছে। কিন্তু ডি এর মান যদি অসীম হয়, তাহলে এইখানটাতে একটা অসীম কিছু হবে, ডি স্কোয়ার মানে অসীম একটা কিছু হবে। তো অসীম অর্থাৎ এই জিনিসটার মান যদি অনেক বড় হয়, তখন এই টোটাল যে ভগ্নাংশ, এটার মানও কিন্তু আস্তে আস্তে ছোট হবে, অর্থাৎ এটা টেন্ডস টু জিরো হয়ে যাবে। সেই জন্যে ফোর্স বা বলও কিন্তু টেন্ডস টু জিরো হবে, অর্থাৎ বলকে তখন আমরা নগণ্য বা উপেক্ষা করতে পারবো। মানে ধরো একটা উদাহরণ দিচ্ছি তোমাদের আমি, যে ধরো এখানে একটা চার্জ রয়েছে, ধরো 1 মিলি কুলম্ব একটা চার্জ রয়েছে, আর 1 মিলি কুলম্ব চার্জ রয়েছে। এর কাছাকাছি একটা বিন্দুতে ধরো 10 সেন্টিমিটার দূরে আরেকটা চার্জ রয়েছে, দিস কিউ প্লাস কিউ চার্জ রয়েছে। তবে তাদের মধ্যে একটা বল কাজ করবে, সেটা আকর্ষণ হতে পারে বা বিকর্ষণ বলও হতে পারে, কিন্তু যে বলটা কাজ করবে সেটাকে তুমি উপেক্ষা করতে পারবে না। কিন্তু যদি এটা 10 সেন্টিমিটারের জায়গায় যদি আমি ধরলাম যে 10 টু দি পাওয়ার 10 মিটার যদি হয়, সেক্ষেত্রে
এইখানে যদি একটা কিউ থাকে 10⁻10 মিটার ডিস্টেন্সে যদি একটা কিউ থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে যে বলটা কাজ করছে সেটা অনেক কম, বা আমরা শূন্যের কাছাকাছি ধরে নিতে পারি। তাহলে আমরা একটা যে জিনিস দেখলাম সেটা হচ্ছে যে কোনো একটা চার্জ ধরো রয়েছে, এখানে কিউ একটা চার্জ রয়েছে, এই কিউ চার্জ থেকে যে কোনো একটা দূরত্বে যদি আরেকটা চার্জ থাকে, তবে এই কিউ চার্জ তার উপরে একটা বল প্রয়োগ করবে। এই যে ক্ষেত্রের মধ্যে এই যে কিউ চার্জটা অন্য আরেকটা চার্জের উপরে বল প্রয়োগ করে, সেই ক্ষেত্রটাকে আমরা বলছি তড়িৎ ক্ষেত্র। এবং থিওরিটিক্যালি বা তাত্ত্বিকভাবে তড়িৎ ক্ষেত্র অসীম দূর পর্যন্ত বিস্তৃত, কিন্তু অসীম দূরত্বে গেলে যে জিনিসটা হয়, এই ফোর্স বা বল, এই জিনিসটা কিন্তু নগণ্য হয়ে যায় বা টেন্ডস টু জিরো হয়ে যায়। সেই জন্যে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে অসীম দূরত্ব থেকে, ধরো এখানে একটা কিউ চার্জ রয়েছে, অসীম দূরত্ব, ধরো এই ডিস্টেন্সটা ইনফাইনাইট, এখানে একটা চার্জ রয়েছে প্লাস কিউ, তো এই চার্জের উপরে এই চার্জের যে বলটা সেটা আমরা জিরো ধরতে পারি। এখন ব্যাপারটা হচ্ছে যে একে এদিকে নিয়ে আসতে যে কাজটা করতে হবে সেটা দেখো, এর উপরে যেহেতু বল শূন্য, সেজন্য একে অসীম দূরত্ব থেকে অসীম দূরত্বে ওকে সরাতে কিন্তু কোনো রকম কাজ করতে হবে না। কিন্তু ও যখন অসীম দূরত্ব থেকে একটা নির্দিষ্ট দূরত্বের দিকে আসবে, অর্থাৎ ইনফাইনাইট ডিস্টেন্স থেকে একটা ফাইনাইট ডিস্টেন্সে আসবে, সেক্ষেত্রে কিন্তু ওর উপরে একটা বল ক্রিয়াশীল হবে, সেইটাকে তুমি আর উপেক্ষা করতে পারবে না। সেই জন্যে বলছে যে অসীম দূরত্ব থেকে তুমি এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে, অর্থাৎ এই কিউ চার্জের কাছাকাছি ফাইনাইট ডিস্টেন্সে কোনো একটা একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হবে, সেই পরিমাণ কাজকে আমরা বলছি বিভব। অর্থাৎ সংজ্ঞায় বলছে যে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে ওই তড়িৎ ক্ষেত্রের বলের বিরুদ্ধে যে পরিমাণ কাজ করতে হয় সেটাকে আমরা বলছি বিভব। তাহলে আমি ধরে নিই যে ধরো অসীম দূরত্ব থেকে অসীম দূরত্বে একটা পজিটিভ ইউনিট চার্জ ছিল বা একক ধনাত্মক চার্জ ছিল, ওকে তুমি কি করেছো, একটা ফাইনাইট ডিস্টেন্স নিয়ে এসছো, এই জায়গাটায় নিয়ে এসছো, তুমি ওটাকে এই জায়গাটায় নিয়ে এসছো। এই ডিস্টেন্স এর থেকে ধরো আমি ধরে নিলাম এর ডিস্টেন্স ডি ধরে নাও। তাহলে আমরা বলবো যে ওই তড়িৎ ক্ষেত্রের মধ্যে এই ডি বিন্দুতে, এই ডি দূরত্বে সোর্স থেকে, অর্থাৎ উৎস থেকে ডি দূরত্বে ও বিভব, একে যদি এখান থেকে নিয়ে আসতে ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়, তাহলে আমরা বলবো এই বিন্দুতে বিভব ডাব্লিউ, অর্থাৎ ভি, অর্থাৎ যদি একক ধনাত্মক কোনো চার্জকে নিয়ে আসি এবং তাকে নিয়ে আসতে কাজ করতে হয় ডাব্লিউ পরিমাণ, তাহলে এই জায়গার যে বিভব সেটা হচ্ছে ডাব্লিউ। কিউ পরিমাণ চার্জকে যদি নিয়ে আসতে হয়, তাহলে যদি কিউ পরিমাণ চার্জকে নিয়ে আসতে যদি ডাব্লিউ পরিমাণ কাজ করতে হয়, তাহলে তার বিভব হবে ডাব্লিউ ইকুয়াল টু ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। এই ক্ষেত্রে কিউ ইকুয়াল টু 1 বলে ভি ইকুয়াল টু ডাব্লিউ লেখা গেছে। আচ্ছা, তোমরা এবার বলো যে তোমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, মানে এই যে পর্যন্ত আমি তোমাদের বললাম সেই পর্যন্ত তোমাদের কোনো সমস্যা রয়েছে কিনা, মানে বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে জানাও এখন। আচ্ছা, আমি ধরে নিচ্ছি তোমাদের কোনো সমস্যা নেই, কিন্তু না বুঝতে পারলে সেই জায়গাটা আমাকে বলতে হবে, তাহলে আমি আরেকবার তোমাদের বুঝিয়ে দিতে পারবো। আর যদি তোমাদের কোনো সমস্যা না থাকে তাহলে আমি এগিয়ে যাচ্ছি ব্যাপারটা নিয়ে।
আচ্ছা, এবার হচ্ছে 1 ভোল্ট। ওয়ান ভোল্টের সংজ্ঞা হচ্ছে যে অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে, অর্থাৎ অসীম দূরত্ব থেকে, এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট এখানে, অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক অর্থাৎ ইউনিট পজিটিভ চার্জ, একক ধনাত্মক কোনো চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কাজ করতে হয়, 1 জুল কাজ করতে হয়, তবে তাকে আমরা বলছি 1 ভোল্ট। বিভব, সেই বিভবকে আমরা 1 ভোল্ট বলছি। অর্থাৎ ব্যাপারটা দাঁড়াচ্ছে কিরকম, আমরা যদি কল্পনা করি যে কিউ পরিমাণ একটা চার্জ রয়েছে এবং অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক চার্জকে কোনো একটা তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে, ধরো বি বিন্দুতে, মানে এই সোর্স থেকে বি দূরত্বে কোনো বিন্দুতে অসীম দূরত্ব থেকে এই চার্জটাকে আনতে 1 জুল কাজ করতে হয়েছে, 1 জুল পরিমাণ কাজ করতে হয়েছে। তাই যদি হয় তখন আমরা বলবো যে এই বিন্দুর তড়িৎ বিভব হচ্ছে 1 জুল। ঠিক আছে, তার মানে আমরা পেলাম 1 ভোল্টের যে সংজ্ঞা সেটা। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে জুল ব্যবহার করা হয়েছে। তোমরা নিশ্চয়ই জানো যে জুল হচ্ছে এসআই পদ্ধতিতে শক্তির একক। সুতরাং এই যে ভোল্ট, এই জিনিসটা কিন্তু আমরা সাধারণত এসআই পদ্ধতিতেই ব্যবহার করে থাকি, এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। বিভব প্রভেদ কাকে বলছি না, যদি বিভব তোমরা বুঝতে পারো, ধরো কোনো একটা বিন্দুতে, ধরো এই ছবিটাতেই আমরা কল্পনা করি, ধরো এই জায়গাতে V1 বিভব এবং এই জায়গাতে V2 বিভব, এই ডিস্টেন্স R1, এই ডিস্টেন্স R2, তবে এই যে এই দুটো বিন্দু, এই বিন্দু এবং এই বিন্দু, এই বিন্দুর মধ্যে যে বিভব প্রভেদ is V1 minus V2, এটাকে বলছি আমরা বিভব প্রভেদ। বা আরেকটু ভালো করে বললে, তড়িৎ ক্ষেত্রের দুটি বিন্দুর মধ্যে অথবা একটি পরিবাহীর দুটি বিন্দুর মধ্যে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে হলে যে পরিমাণ কাজ করতে হয়, ও এটাকে বলছি আমরা, তাকে আমরা বলছি বিভব পার্থক্য বা বিভব প্রভেদ। কেন এই কথাটা বললো যে পরিমাণ কাজ করতে হয়, না একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে আনতে V1 পরিমাণ কাজ করতে হয়েছে এই বিন্দুতে, আর অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে এই R2 বিন্দুতে আনতে কাজ করতে হয়েছে V2 পরিমাণ। সুতরাং এইখান থেকে এই পর্যন্ত নিয়ে যেতে নিশ্চয়ই V1 মাইনাস V2 পরিমাণ কাজ করতে হবে। ব্যাপারটা তুমি একটা জিনিসের সঙ্গে তুলনা করে ভাবতে পারো। ধরো এখানে তোমার ধরো এখানে একটা বল রয়েছে, এই বলটাকে উপরে তুলতে কি পরিমাণ কাজ করতে হবে তোমাকে, ধরো এই ডিস্টেন্সটা রয়েছে H1, এই ডিস্টেন্সটা রয়েছে H2, তাহলে এই বলটাকে এইখানে নিয়ে যেতে কতটা কাজ করতে হবে, না আমি ধরলাম যে mgH1 পরিমাণ কাজ করতে হবে, কারণ mg হচ্ছে ওর ফোর্স নিচের দিকে, ইন্টু H1 পরিমাণ তুমি তুললে, তাহলে এই পর্যন্ত কাজ করতে হবে mgH1। আবার এখান থেকে এই পরিমাণ তুলতে তাকে কাজ করতে হবে এই জায়গা থেকে এই পরিমাণ তুলতে, একে এই পরিমাণ এই উচ্চতায় তুলতে কাজ করতে হবে mgH2। এখন তার মানে দেখা গেল যে এই নিচের থেকে এই বিন্দুতে
এম ভরের কোনো বস্তুকে তুলতে যে পরিমাণ কাজ করতে হবে সেটা হচ্ছে mgh1 প্লাস mgh2। এখানেও ব্যাপারটা একই রকম কিছুটা, এখানেও ব্যাপারটা কিছুটা একই রকম। এবারে হচ্ছে সিজিএস একক, বিভবের সিজিএস একক, সিজিএস একক বিভবের যেটা হচ্ছে স্ট্যাট ভোল্ট বা আর পার ইএসকিউ। এখানে সিজিএস পদ্ধতিতে স্ট্যাট ভোল্ট, স্ট্যাট ভোল্টের আরেকটা নাম হচ্ছে আর পার ইএসকিউ। কি বলবো, আর হচ্ছে ওর যে পরিমাণ কাজ করতে হয়েছে সেটার একক, এবং ইএসইউ হচ্ছে আধানের একক। তো এটা আমরা পেলাম, এটা এখান থেকে পাওয়া যাচ্ছে। দেখো এককগুলো কিভাবে আসছে, যে ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। তো এসআই সিস্টেমে যদি নিই তাহলে এখানটায় ভি এর একক আসছে জুল পার কুলম, আর এটা হচ্ছে এসআই পদ্ধতিতে আসছে। আর সিজিএস পদ্ধতিতে তুমি যদি নাও তাহলে সিজিএস পদ্ধতিতে আসবে ওটা আর পার ইএসইউ। তোমরা একটু আগে দেখেছো যে ইএসইউ আধানের একক। এইভাবেই জিনিসগুলো এসছে সব। আচ্ছা, এখানে ওয়ান স্ট্যাট ভোল্ট ওয়ান স্ট্যাট ভোল্ট সমান সমান 300 ভোল্ট। ওয়ান স্ট্যাট ভোল্ট ইকুয়াল টু 300 ভোল্ট, এটা মনে রাখতে হবে। চলে, আচ্ছা এবারে আমি তোমাদের পড়াবো একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তড়িৎ চালক বল বা ইএমএফ। ধরো এরকম একটা ব্যাটারি আছে, এই যে ব্যাটারিগুলো তোমরা ব্যবহার করো, এই ব্যাটারিগুলো হচ্ছে 1.5 ভোল্ট। তুমি একটা কাজ করলে, একটা ভোল্ট মিটার তুমি নিলে, ভোল্ট মিটার নিলে, এরকম ভাবে তুমি যদি কানেকশনটা করো তাহলে যেটা পাবে 1.5 ভোল্ট পাবে, এখানে রিডিং পাবে। কিন্তু তুমি যদি একটা কাজ করো, এইখান থেকে আরেকটা তার নিয়ে এখানে একটা এখানে একটা বাল্ব জ্বালিয়ে দাও, তাহলে কিন্তু এখানে আর 1.5 ভোল্ট পাবে না, বরঞ্চ এখানে যেটা পাবে সেটা হচ্ছে লেস দ্যান 1.5 ভোল্ট। এই যে প্রথমে আমরা যে এঁকেছিলাম, যে ক্ষেত্রে প্রথমে এরকম ছিল ছবিটা, এই যে ছিল এই ছবিটা 1.5 ভোল্ট, এইটাকে বলছি আমরা মুক্ত বর্তনী। ওপেন সার্কিট, এটাকে আমরা বলছি ওপেন সার্কিট বা মুক্ত বর্তনী, অর্থাৎ বাইরের কোন রকম বর্তনী কিন্তু এর সাথে যুক্ত নেই, শুধুমাত্র এটা একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট কানেক্ট করা আছে, এটাকে বলছি আমরা মুক্ত বর্তনী। আর যেই আমরা এখানে
যেই মাত্র এখানে আমরা একটা কানেকশন করে দিচ্ছি এখানে, তখন আমরা বলছি বদ্ধ বর্তনী বা ক্লোজ সার্কিট, বদ্ধ বর্তনী বা ক্লোজড বদ্ধ বর্তনী বা ক্লোজ সার্কিট। এবার এই ক্ষেত্রে কিন্তু তুমি এখানে 1.5 ভোল্ট পাবে না, বরঞ্চ তুমি যেটা পাবে সেটা হচ্ছে লেস দ্যান 1.5 ভোল্ট। প্রথমে মুক্ত বর্তনীতে যেটা পেয়েছিলে সেটাকে আমরা বলবো ইএমএফ, আর এই বদ্ধ বর্তনীতে যেটা নাকি 1.5 ভোল্টের কম পাচ্ছি এইটাকে আমরা বলছি বিভব প্রভেদ। অর্থাৎ মুক্ত বর্তনীতে যেটা পাওয়া যায় সেটাকে বলি তড়িৎচালক বল বা ইএমএফ, এবং বদ্ধ বর্তনীতে যেটা পাচ্ছি সেটাকে আমরা বলছি বিভব প্রভেদ, বা এই যে বাইরে একটা সার্কিট কানেক্ট করা আছে এইটাকে বলছি এই অবস্থায় মেজার করলে যেটা পাবো সেটাকে আমরা বলছি বিভব প্রভেদ। তোমাদের দেখবে বিভিন্ন কোষের বিভিন্ন রকম বিভব প্রভেদ থাকে। আমরা সাধারণত ঘড়ি, ক্যালকুলেটর, রেডিও, টর্চ লাইটে যে ব্যাটারিগুলো ব্যবহার করি সেই ব্যাটারিগুলোকে বলছি আমরা লেকল্যান্ড সেল। সেগুলো হচ্ছে 1.5 ভোল্ট থাকবে। দেখবে পেন্সিল ব্যাটারি বা তার চাইতে বড় যে রেডিও চালানোর যে ব্যাটারি সেগুলো 1.5 ভোল্ট লেখা থাকে। এবং আরেকটা কোর্স বা সেল ব্যাটারি তোমাদের খুব পরিচিত, সেটা হচ্ছে 12 ভোল্টের যে ব্যাটারি থাকে, সেখানে দেখবে ছটা আলাদা আলাদা সেল কানেক্ট করা আছে। তো প্রত্যেকটা সেলের এটাকে বলছি আমরা সঞ্চয়ক কোষ। এটা হচ্ছে তার বিভব প্রভেদ হচ্ছে 2.1 ভোল্ট, যেগুলো ইনভার্টার বা বিভিন্ন রকম অ্যাসিড সেল হিসাবে আমরা ব্যবহার করি। সাধারণত তার এক একটা সেলের যে ভ্যালু বা কোষের ভ্যালু ওই বিভব প্রভেদ বা ভোল্টেজ সেটা হচ্ছে 2.1 ভোল্ট করে থাকে। তো এর মধ্যেও কয়েকটা জিনিস আছে যেগুলো আমি তোমাদের আজকে পড়াইনি এখনো। এগুলো তোমরা একটুখানি নিজেরা প্রথমে পড়ে নাও এই জিনিসটা, তারপরে আমি তোমাদের আরো কতগুলো জিনিস আছে এই বিভব প্রভেদ সম্পর্কিত, বিভব প্রভেদ, তড়িৎচালক বল এবং আভ্যন্তরীণ রোধ, এই জিনিসগুলো আজ আমি দেখাবো না, কদিন দেখাবো। কিন্তু আজ আমি তোমাদের কুলম্বস ল যে জিনিসটা সেটা দেখাবো। কুলম্বস ল না, ওহমস ল বা ওহমের সূত্র। ওহমস ল তোমাদের এই যে চলতড়িৎ বা এটা হচ্ছে তোমাদের কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টার, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস এখানে। ওহমস ল কিরকম সেটা সম্পর্কে ধারণা করতে গেলে তোমাদের তার আগে একটা আমি উদাহরণ দিচ্ছি, যে ধরো তোমাদের তড়িৎ প্রবাহ সম্পর্কে প্রথমে জানতে হবে যে তড়িৎ প্রবাহ হচ্ছে এর মানেটা কি। তোমরা নিশ্চয়ই জানো যে সব পদার্থ কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না, যেমন কাঁচ, রাবার, এরা কিন্তু তড়িৎ পরিবহন অর্থাৎ এগুলোকে আমরা বলছি কুপরিবাহী। আবার
অপরিবাহী বলে প্র্যাকটিক্যালি খুব একটা হয় না, হয় যেটা হচ্ছে কুপরিবাহী। বাতাসও, ভিজে বাতাসও মাঝে মাঝে তড়িৎ পরিবহন করতে পারে। তোমরা জানো যখন বজ্র মেঘ আকাশে তোমরা যে বাজ পড়তে দেখো, সেটা আসলে বাতাসের যে ইনসুলেশন বা বাতাস তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু বিভব প্রভেদ অত্যন্ত বেশি হলে কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। সুতরাং অপরিবাহী কাউকে বলা যায় না, যেটা আমরা বলতে পারি কুপরিবাহী। আর সুপরিবাহীর মধ্যে হচ্ছে ধাতব পদার্থ যারা রয়েছে, ধাতব পদার্থ যেমন লোহা, তামা, দস্তা, পারদ, এরা সমস্তই কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। এই তড়িৎ পরিবহন করে কি? আধান বা তড়িৎকে কে নিয়ে যায়? সে হচ্ছে ইলেকট্রন। তোমরা নিশ্চয়ই জানো যে পরমাণুর গঠনে তোমরা পড়েছো যে পরমাণুর কেন্দ্রকে পজিটিভ আধানযুক্ত প্রোটন থাকে এবং সর্ববহিস্থ কক্ষপথগুলিতে কিছু ইলেকট্রন থাকে যেগুলো কিন্তু কক্ষপথকে ত্যাগ করে ফ্রিলি মুভ করতে পারে বা মুক্তভাবে ঘোরাঘুরি করতে পারে। এই যে ঘোরাঘুরি করতে পারে ইলেকট্রন, এটা ধাতব পদার্থের ক্ষেত্রেই দেখা যায় এবং এই কারণে ধাতব পদার্থগুলি সাধারণত অবশ্যই তড়িৎ পরিবহন করতে সক্ষম এবং এদের এই জন্য আমরা বলি সুপরিবাহী পদার্থ। তাহলে আমরা যেটা দেখলাম কুপরিবাহী পদার্থ এবং সুপরিবাহী পদার্থ। আচ্ছা, প্রবাহ মাত্রা কি না একক সময়ে যতটা আধান প্রবাহিত হবে তাকে সেইটাকে আমরা কি বলছি? প্রবাহ মাত্রা। অর্থাৎ প্রবাহ মাত্রা I সমান সমান কিউ বাই টি, অর্থাৎ I সমান সমান আমরা পাচ্ছি প্রবাহ মাত্রা, কিউ সমান সমান পাচ্ছি আধান এবং টি সমান সমান হচ্ছে সময়। অর্থাৎ টি সময়ে যদি কিউ পরিমাণ আধান প্রবাহিত হয় তাহলে তার প্রবাহ মাত্রা কিউ বাই ডি। এইটাকে আমরা যদি কুলম্ব পার সেকেন্ড হয়, কুলম্ব পার সেকেন্ড, এইটাকে আমরা বলছি অ্যাম্পিয়ার, এএমপি, এটাকে বলছি আমরা অ্যাম্পিয়ার। তাহলে অ্যাম্পিয়ার জিনিসটা তোমরা মনে রাখবে। অ্যাম্পিয়ার হচ্ছে যে সংজ্ঞায় বলছে যে কোনো তড়িৎ পরিবাহী প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম্ব তড়িতাধান প্রবাহিত যদি হয় তখন তাকে আমরা বলছি সেই প্রবাহ মাত্রাকে আমরা বলছি যে 1 অ্যাম্পিয়ার। প্রস্থচ্ছেদ বলতে কি না, আমরা যদি কল্পনা করে নিই যে এরকম একটা পরিবাহী রয়েছে এবং পরিবাহীটাকে যদি আমরা কেটে দিই তাহলে আমরা এই যে তলটা পাবো, এইটাকে বলছি আমরা প্রস্থচ্ছেদ। এই কোনো প্রস্থচ্ছেদের, অর্থাৎ ইলেকট্রন যদি এদিক থেকে এসে এইটাকে এদিকে চলে আসে, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে চলে আসে, তখন আমরা বলবো এই প্রস্থচ্ছেদটাকে অতিক্রম করেছে। তো কিউ পরিমাণ আধান যদি টি সময়ের মধ্যে এই প্রস্থচ্ছেদের বাম দিক থেকে ডান দিকে আসে তখন প্রতি সেকেন্ডে কতগুলো এসছে না টি সময় এসছে কিউ পরিমাণ, তার মানে 1 সেকেন্ডে এসছে কিউ বাই টি। তাহলে আমরা যেটা পেলাম সেইটা, এবং সেইটাকে আমরা বলছি প্রবাহ মাত্রা। সুতরাং I ইকুয়াল টু কিউ বাই টি, এই ইকুয়েশনটা আমরা পেলাম। আচ্ছা, এবার আমরা
ওহমের সূত্রটা একটু দেখি। ওহমের সূত্রে সরাসরি আমরা চলে যাচ্ছি। তার আগে তোমাদের একটা জিনিস আমি বলে দিই। ধরো এরকম একটা পাইপ রয়েছে যেটা দিয়ে নাকি জল যাচ্ছে। এরকম একটা পাইপ রয়েছে, পাইপ দিয়ে জল যাচ্ছে। তো যেটা হবে যে পাইপ দিয়ে যদি এখান দিয়ে জল যায়, তাহলে পাইপটা যদি মোটা হয় তাহলে জল যেতে সুবিধা হবে, বাধার পরিমাণ কম হবে। তোমরা দেখবে যে সেচের কাজে মাঠে যে পাইপ ব্যবহার করা হয় সেটা যত মোটা হবে তত তাড়াতাড়ি সেখান থেকে সেটা দিয়ে জল দিতে পারবে। আর যদি পাইপটা লম্বা হয় অনেকটা, সেক্ষেত্রেও কিন্তু জল যেতে সমস্যা হয়। অর্থাৎ লম্বা পাইপ দিয়ে যেমন জল যেতে অসুবিধা হয়, মোটা পাইপ দিয়ে জল যেতে সুবিধা হয়। এই দুটো জিনিস কিন্তু আমাদের কাজে লাগবে কুলম্বস এই ওহম সূত্রটা বুঝতে। ওহম সূত্রের স্টেটমেন্ট কি রয়েছে? ওহমস ল বলছে যে উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত রাখলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহের মাত্রা ও দুই প্রান্তের যে বিভব প্রভেদ তার সমান হবে। অর্থাৎ কিরকম ব্যাপার না, ধরো এই একটা পরিবাহী, রয়েছে, তুমি দুই প্রান্তে বিভব প্রভেদ দিয়েছো কিসের সাহায্যে? না ব্যাটারির সাহায্যে। এর যদি ভি ভোল্ট হয় এবং এইটা হচ্ছে ব্যাটারির পজিটিভ দিক হয়, এটা নেগেটিভ দিক হয়, এটা হচ্ছে কনভেনশন। তাহলে এই ব্যাটারির এদিক থেকে সাধারণত তড়িৎ প্রবাহ যেটা হয় আমরা ধরে নিই পজিটিভ থেকে নেগেটিভের দিকে। দিস আই ইকুয়াল টু আই প্রপোর্শনাল টু আমরা বলতে পারি। আচ্ছা 1 মিনিট, তোমরা একটু 1 মিনিট ওয়েট করো। আমার বাড়িতে হ্যাঁ কে আমরা ভারতীয় অথবাড়িতে গেছি, না আমি দেখছি না, ভারতীয় অথবাড়িতে গেছি। আমাদের আন্দোলন অনলাইন করছে, আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, চেষ্টা করবে। আর আপনারা তো আমরা সবাইকে শুনে দিয়েছেন, একবার এটা আপনাদের ভালো সরি, হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে ওহমস ল, উষ্ণতা, অন্যান্য ভৌত অবস্থা, এই জিনিসগুলো যখন অপরিবর্তিত রাখছি, এগুলো অপরিবর্তিত, এগুলো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, এগুলো হচ্ছে অপরিবর্তিত থাকছে। এবং এখানে ভি বিভব প্রভেদ আমরা এই যে পরিবাহীটা রয়েছে এই দুই প্রান্তে যদি আমরা দিই, সেক্ষেত্রে যেটা পাবো সেটা হচ্ছে এই প্রবাহ মাত্রা প্রপোর্শনাল টু বা সমানুপাতিক হচ্ছে এই জিনিসটা আমরা পেলাম। তার মানে এইখান থেকে কি কি ইনফরমেশন আমি পাচ্ছি না, প্রথম কথা যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে ভি যত বেশি হবে প্রবাহ মাত্রা তত বাড়বে। অর্থাৎ আমি যদি এটার সঙ্গে একটা জিনিসের তুলনা করি, একটা পাইপ রয়েছে, ধরো জলের পাইপ রয়েছে, তো পাইপের দুই প্রান্তের মধ্যে জলের চাপ যত বাড়াবো, এদিকে চাপ ধরো P1 আছে, এদিকে P2 আছে, তো P1 মাইনাস P2 এটা হচ্ছে চাপের পার্থক্য। এই চাপের পার্থক্যটাকে আমি ধরো P ধরলাম। তার মানে এই P যত বেশি হবে
তত তাড়াতাড়ি জল যাবে এখান দিয়ে, আর টি যত কম হবে তত আস্তে জল যাবে। ঠিক সেরকম ব্যাপার, এখানে ভি যত বেশি হবে তত তাড়াতাড়ি তত বেশি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে, অর্থাৎ প্রবাহ মাত্রা বাড়বে। ঠিক আছে, কিন্তু এখনো আমাদের একটা কাজ রয়ে গেছে। তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখছো যে আমি আই এর সঙ্গে ভি এর যে সম্পর্কটা রয়েছে সেখানে কিন্তু প্রপোর্শনাল চিহ্ন রয়েছে, সেখানে আমি ইকুয়াল চিহ্ন কিন্তু এখনো ইউজ করি। ইকুয়াল চিহ্ন ইউজ করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা আই ইকুয়াল টু একটা ধ্রুবক পদ ধরে নিতে হবে। আমি ধরলাম আই হচ্ছে একটা, কে হচ্ছে একটা ধ্রুবক। তাহলে আমরা যেটা পেলাম, একটুখানি এখানে লিখে নিই যে না, তাহলে আমরা যেটা পেলাম এখন এখানে আই ইকুয়াল টু এইখানে কে এর মান 1/r হবে, অর্থাৎ কে ইকুয়াল টু দিস 1/r। আর মানে হচ্ছে রোধ, রোধ মানে হচ্ছে বাধা। এই যে প্রবাহ, এই যে পরিবাহীটা, এই পরিবাহী কিন্তু এখান দিয়ে তড়িৎ প্রবাহ করতে গেলে ও একটা বাধা দেবে। সেই বাধাটা যত বেশি হবে তত প্রবাহ মাত্রাটা কম হবে। সেই জন্যে কে এর মানটা যেটা হবে সেটা হচ্ছে 1/r ইন্টু ভি, অর্থাৎ তুমি পাবে যেটা আই সমান সমান ভি বাই আর, অর্থাৎ তুমি পেলে আই সমান সমান ভি বাই আর। অর্থাৎ আই মানে হচ্ছে প্রবাহ মাত্রা, ভি মানে হচ্ছে বিভব প্রভেদ, এবং আর মানে হচ্ছে রোধ। এই জিনিসটা মনে রাখতে হবে। অর্থাৎ আমরা খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন পেলাম, সেটা হচ্ছে আই ইকুয়াল টু ভি বাই আর। এই ইকুয়েশনটা তিনটে ফর্মে আমরা সাধারণত লিখে থাকি, 3-4টে ফর্মে ইউজ করা হয়। আই ইকুয়াল টু ভি বাই আর এই একটা ফর্ম, আরেকটা লেখা হয় ভি ইকুয়াল টু আই আর এই একটা ফর্ম, আরেকটা ফর্ম রয়েছে সেটা হচ্ছে ভি ইকুয়াল টু আই আর। এটাই এই দুটোই লেখা হয়, বা আর বের করার সময় এটা লেখা হয় যে ভি বাই আই। এই তিনটে ফর্মে আমরা বিভিন্ন ক্ষেত্রে অঙ্ক করার সময় কিন্তু আমরা এই তিনটে জিনিস ব্যবহার করি। তো এই হচ্ছে ওহমের সূত্র। এবারে রোধের একক, হচ্ছে, রোধের এককটা হচ্ছে ওহমের নাম অনুসারেই করা আছে ওহম, বা এই রকম চিহ্ন দিয়েও কিন্তু আমরা ওটাকে ডিনোট করি, ওহম বা ওহম লিখতেও পারি আমরা, এরকম ভাবে ওহম লিখতেও পারি, বা এখানে আমরা ওহমের এই চিহ্নটাও ব্যবহার করতে পারি। অর্থাৎ আর এর একক হচ্ছে ওহম, ওহম, ভির একক থাকে ভোল্ট। স্যার এটা কি রোধের এসআই একক? হ্যাঁ, এটা রোধের এসআই একক বলতে পারো। আচ্ছা, ভোল্ট, আর এটা হচ্ছে আই মানে হচ্ছে অ্যাম্পিয়ার। অর্থাৎ এই ইকুয়েশনটা আমরা মনে রাখবো, এটা হচ্ছে এসআই সিস্টেমেই রয়েছে ভোল্ট, অ্যাম্পিয়ার। এবং কারণ যদি এটা সিজিএস সিস্টেমে হতো আমি ভোল্ট লিখতাম না, আমি স্টেপ ভোল্ট লিখতাম, অ্যাম্পিয়ারের জায়গায় অ্যাব অ্যাম্পিয়ার লিখতাম, সেক্ষেত্রে হয়তো রোধের এককটা সেম আসতো, রোধেরটা ভ্যালুটা হয়তো একই আসতো, সেটা হিসাব করে দেখতে হবে, এক্স্যাক্টলি আমি এক্ষুনি বলতে পারছি না। তবে এসআই সিস্টেমে ওহমই ব্যবহার, ওহম ব্যবহার করা হয় এসআই সিস্টেমে।
এবারে ওহমের সূত্র থেকে রোধের ধারণা বলছে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকে ওই পরিবাহীটির রোধ বলে। অর্থাৎ এই দুই প্রান্তের বিভব প্রভেদ এবং তড়িৎ প্রবাহ মাত্রার তার যে অনুপাত সেটাকে রোধ বলে। এটা তো আমরা ওহমের সূত্র থেকে আসলাম এবং সেই ওহমের সূত্র থেকে রোধের এই ধারণাটা পাওয়া যাচ্ছে। 1 ওহম রোধের একটা সংজ্ঞা রয়েছে, বলছে যে কোনো পরিবাহীর কোনো 1 ওহম কাকে বলছি আমরা? 1 ওহম কখন হচ্ছে না 1 ভোল্ট যদি দুই প্রান্তে বিভব প্রভেদ করি এবং সেখান দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তখন আমরা বলবো যে ওই পরিবাহীটার রোধ 1 ওহম। ব্যাপারটা এরকম, তুমি যদি ভাবনা চিন্তা করো তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। এই একটা রোধ রয়েছে বা পরিবাহী রয়েছে, তো এই পরিবাহীর এই দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ তুমি অ্যাপ্লাই করেছো এক্ষেত্রে 1 ভোল্ট। আর এইখানটাতে যদি তখন 1 অ্যাম্পিয়ার যদি কারেন্ট যায়, তখন এই যে রোধ বা পরিবাহীর রোধ সেটা হবে 1 ওহম। এইভাবে 1 ওহমের সংজ্ঞা রয়েছে। এবারে আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওহমিক পরিবাহী আর নন ওহমিক পরিবাহী। ওহমিক পরিবাহী কি না, আমরা এক্ষুনি ওহমের যে সূত্র সেখানে দেখলাম আমরা লিখতে পারি যে I equal to V by R, এই জিনিসটা। তো এখানে আমরা এই ইকুয়েশনটাকে ভেঙে কি লিখতে পারি না, IR সমান সমান V। এবারে বা V equal to IR, এই জিনিসটা তুমি দেখো Y equal to mx এরকম একটা ইকুয়েশনের সঙ্গে কিন্তু আমরা কম্পেয়ার করতে পারি। এবং এই ইকুয়েশনটা তোমরা যে ক্লাস 9-এ বোধহয় গ্রাফ প্লটিং শিখেছিলে, সেখানে তোমরা নিশ্চয়ই দেখেছিলে এই জিনিসটা, যে এরকম যদি তুমি প্লটিং করো জিনিসটাকে, এই যদি হয় তাহলে কি হবে, এটা হচ্ছে কি হয় y equal to mx, এই যে ইকুয়েশনটা, এটা যে তোমায় যেটা দেবে সেটা হচ্ছে একটা লাইন পাসিং থ্রু অরিজিন, অর্থাৎ 0 0 বিন্দু দিয়ে যাবে, এরকম একটা ইকুয়েশন কিন্তু তোমায় এই y equal to mx তুমি যদি প্লট করো, তাহলে এই যে v equal to IR এর নিশ্চয়ই 0 0 দিয়ে পাস করবে লাইনটা, এবং এর যে নতিটা কত হবে, স্লোপটা কত হবে, সেটা নির্ভর করবে কিন্তু এর উপরে, মানে আর এর ভ্যালুটার উপরে। এরকম হতে পারে বা এরকম হতে পারে, যা খুশি, কিন্তু এই 0 0 দিয়ে কিন্তু যাবে লাইনটা। অর্থাৎ এদিকে যদি আমি লিখি ভি, এদিকে যদি আই লিখি, তাহলে কিন্তু আমি যেটা পাবো মানে স্ট্রেট লাইন পাবো। এবং যে সমস্ত পরিবাহীর ক্ষেত্রে এই রিলেশনটা মেনটেন করে, এই রিলেশনটা হোল্ড করে, সেইগুলোকে আমরা বলছি ওহমিক পরিবাহী।
নন ওহমিক পরিবাহীর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয় না। যেমন ধরো এটা ডায়োড রয়েছে, তোমরা যে এলইডি ব্যবহার করো, এলইডি ল্যাম্প যেগুলো রয়েছে, এলইডি ল্যাম্পের ক্ষেত্রে তুমি যদি এরকম করো, মানে ছবিটা আঁকতে চাও ভি ভার্সেস আই, তুমি যেটা পাবে ডায়োডের ক্ষেত্রে এরকম একটা কিছু পাবে, এরকম একটা কার্ভ পাবে। এটা কিন্তু নন ওহমিক। ওহমিক হলে এই 0 0 দিয়ে পাস করবে, মানে আইভি লেখচিত্র তুমি যদি নাও তাহলে 0 0 দিয়ে পাস করবে, তাকে ওহমিক বলছি। আর নন ওহমিক কখন বলছি না, নন ওহমিকের ক্ষেত্রে কিন্তু স্ট্রেট লাইন হবে না, অন্য যে কোনো রকম একটা কিছু হতে পারে। যেমন ধরো জার্মেনিয়াম, সিলিকন, এই সমস্ত যে জিনিসগুলো তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত প্রপার্টিগুলো দেখা যায়, যারা অর্ধপরিবাহী বা অর্ধপরিবাহী দিয়ে তৈরি ডায়োড, ডায়োডের ক্ষেত্রে কিন্তু এরকম ধরনের কার্ভগুলো পাওয়া যায়। তোমাদের ওহমের সূত্রের শুরুতেই ছিল অপরিবর্তিত উষ্ণতা কথাটা ছিল। তার কারণ হচ্ছে ধাতুগুলিতে হয় কি, সাধারণত ধাতুগুলোতে যত উষ্ণতা বাড়ে এই রোধ বা এই আর এর মানটা কিন্তু তত বাড়তে থাকে। কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে টেম্পারেচার বাড়লে আর এর মান কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। এই দুটো পার্থক্য, এই একটা পার্থক্য রয়েছে, মানে অর্ধপরিবাহী এবং ওহমিক যে সমস্ত পরিবাহী তাদের মধ্যে। ঠিক আছে, তোমরা আজকে